হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নীলাম্বরীকে নিয়ে রিকশায় উঠে আহিল। আহিল খেয়াল করে নীলাম্বরীর মুখ কেমন একটা হয়ে আছে, কথাও বলছে না ঠিক মতন, আর না কোনো রেসপন্স করছে। আহিল বাতাসে শীত বেশি লাগবে বলে রিকশার হুড় তুলে দিতে চেয়েছিল, সেটাতেও বারণ করে দিয়েছে নীলাম্বরী। যদিও আহিল এক প্রকার জোর করেই হুড় উঠিয়ে দেয়। আহিল নীলাম্বরীর হাত নিজের হাতের মাঝে নিয়ে বসতে যায় তো নীলাম্বরী এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়। আহিল জিজ্ঞেস করে, কি হয়েছে নীল, এমন করছো কেন? কথা তো বলো, একটা কথা অবধি বলছো না। রাগ করেছ কি তুমি? আমায় না বললে বুঝবো কি করে যে কি হয়েছে? বলো না কি হয়েছে। কিছু হয়নি, চুপ থাকুন, কথা বলতে মন চাইছে না বলেই আহিলের একটা হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে থাকে নীলাম্বরী। রিকশাওয়ালা মামা আহিলকে জিজ্ঞেস করে, মামা কোথায় যাবেন আপনারা? আপাতত একটা ফুলের দোকান দেখে দাঁড় করিয়েন, তারপর না হয় বলবো কোথায় যাব। বেশ কয়েক মিনিট পর রিকশা থামে। আহিল ভাড়া মিটিয়ে নীলাম্বরীকেও হাত ধরে রিকশা থেকে নামায়। শাড়ি পরার কারণে একা নামতে সমস্যা হচ্ছিল ওর, যে চঞ্চল, একদম চড়ুই পাখির মতন। আহিল খেয়াল করে নীলাম্বরী শীতে দুই হাত ঘষাঘষি করে গরম করার চেক করছে। আহিল ফুলের দোকানের সামনে নীলকে দাঁড় করিয়ে দোকানদারকে বলে, গন্ধরাজ আছে মামা? না মামা, গন্ধরাজ তো নেই। বেলি আছে? হ্যাঁ, বেলির মালা পাওয়া যাবে। বকুল মালা পাওয়া যাবে না? ওটাও আছে। গন্ধরাজ রাখো না তোমরা? গন্ধরাজ তো তেমন একটা কেউ খুঁজে না, এগুলোই নেয়, তাই গন্ধরাজ রাখি না। কোনো দোকানে পাওয়া যাবে গন্ধরাজ? সামনে আমাদেরই আরেকটা দোকান আছে, বড় দোকান ওটা, ওটায় থাকলে থাকতে পারে। আচ্ছা গিয়ে এনে দাও তাহলে। দোকানের লোকটা চলে যায়, ওর সাথে আরেকজন যে ছিল তার থেকে আহিল বকুল ফুলের মালা আর বেলি ফুলের মালা নেয়। বেলির মালার মাঝে লাল টকটকে গোলাপ ফুলও দেওয়া আছে। আহিল একটা করে মালা নেয় আর নীলাম্বরীর দুই হাতে পরিয়ে দেয়। তারপর নিচু হয়ে বকুল ফুলের মালার নুপুর বানিয়ে পায়ে পরিয়ে দেয়। ফুলের দোকানের ছেলেটা মিটি মিটি হাসে। এদিকে নীলাম্বরী মুখ গোমরা করে হাতে পরে নিলেও পায়ে পড়তে চায় না। রাস্তার মাঝে আহিল ওর পায়ে হাত দিয়ে নুপুর পরিয়ে দিবে, বিষয়টা কেমন যেন চক্ষু লজ্জার লাগে ওর কাছে। নীলাম্বরী বারণ করে, তবে কে শুনে কার কথা? এমনিতেই রাস্তায় খুব একটা লোক সমাগম নেই। এই কয়েক মিনিট পর পর দু একটা করে গাড়ি চলে যাচ্ছে রাস্তা দিয়ে। আহিল নিচু হয়ে নীলাম্বরীর পায়েও পরিয়ে দেয় বকুল ফুলের মালার নুপুর। বেশ কয়েক মিনিট পর যে ছেলেটা গন্ধরাজ আনতে গিয়েছিল সে একটা ঝুড়িতে বেশ কয়েকটা গন্ধরাজ ফুল নিয়ে আসে। কত তীব্র সুবাস ফুলগুলোর, একদম দেশি গন্ধরাজ। সুবাস অনেকটা তীব্র। এতক্ষণ নীলাম্বরীর মুখ একটু একটু গম্ভীর থাকলেও গন্ধরাজ দেখে ওর চোখ চকচক করে উঠে। আহিল ছেলেটার থেকে ঝুড়ি নিয়ে নীলাম্বরীর হাতে দেয়। তারপর ঝুড়ি থেকে 4টা ফুল নিয়ে ওর খোপায় দিয়ে দেয়, সাথে অর্কিডের গাজরাও। একদম শুভ্র পরি লাগছে দেখতে নীলাম্বরীকে। আহিল নীলাম্বরীকে বলে, এবার খুশি তো? এক ঝুড়ি খুশি এনে দিলাম তোমায়, এবার তো বিষণ্ণ থাকলে হয় না নীল। কতক্ষণ হয় হাসো না তুমি, একটু হাসো। নীলাম্বরী মিষ্টি করে একটু হাসে। আহিল ছেলে দুটোর থেকে কত টাকা হয়েছে শুনে টাকা দেয়। তারপর যে লাল টকটকে গোলাপ কিনে নেয় অনেকগুলো। ফুলের টাকা মিটিয়ে নীলাম্বরীকে নিয়ে আবার আরেকটা রিকশা ডেকে রিকশায় উঠে যায়। নীলাম্বরী ওর হাতের ফুলগুলো দেখতে থাকে আর সুবাস নিতে থাকে। রাতের রাস্তা, সোডিয়ামের লাইটে রাস্তার মাঝে আলাদা একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে। তার উপর রাস্তাটাও বেশ ব্যস্তহীন। আহিল নীলাম্বরীর দিকে ঝুঁকে নীলাম্বরীর কানের কাছে মুখ নিয়ে বলে, খুশি তো? অনেকটা। তাই? লজ্জা পাচ্ছ? না, মনে হচ্ছে যে পাচ্ছ। না বললাম না। সরুন তো, তোমার ঠান্ডা লাগবে বলে হুড় তুলে দিলাম রিকশার। এবার আমার যে মাথা নিচু করে রাখতে হচ্ছে, তোমার কাঁধেও তো মাথা রাখতে পারব না।
আচ্ছা, আমি লম্বা নাকি তুমি শর্ট? আমিই শর্ট। হতে পারো, তবে আমার হৃৎস্পন্দন মাপার জন্য একদম পারফেক্ট। আহিল নীলাম্বরীর কথার মাঝে রিকশাওয়ালা মামা জিজ্ঞেস করে ওরা কোথায় যাবে। আহিল নিজের বাড়ির ঠিকানা বলে। প্রায় আধ ঘন্টা মতন পর ওরা বাসায় গিয়ে পৌঁছে। বাসার সামনে দাঁড়িয়ে নীলাম্বরী আহিলকে বলে উঠে, এগুলো পরে ভেতরে যাব না আমি। কেন? এমনি এমনি। সবাই তাকিয়ে থাকবে, আর আমার লজ্জা করবে। লজ্জা পাওয়ার কি আছে এখানে? সুন্দর লাগছে তো তোমায় দেখতে। যাব না এমন ভাবে। এটা বললে তো হবে না নীল। এই ফুলের জন্য আমার সাথে কথা বলা অবধি বন্ধ করে রেখেছ। একটু লজ্জা আমার জন্য পেলে না হয়? চলো। আহিল নীলাম্বরীর হাত ধরে একরকম টেনেই বাসার ভেতরে যায়। ড্রয়িং রুমে কেউই নেই, সবাই ডাইনিং এ রাতের খাবার খাচ্ছে সবাই। নীলাম্বরী বাসায় ঢুকেই আহিলের থেকে হাত ছাড়িয়ে যখন দেখে কেউ এই দিকটায় নেই, ছুটে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আহিল পেছন থেকে বলতে থাকে, শাড়ি পরে আছো, আস্তে হাঁটো। কে শুনে কার কথা? নীলাম্বরী এক ছুটে রুমে চলে যায়। এদিকে আহিলের গলা শুনে শিরিন বেগম বেরিয়ে আসেন। আহিল উপরে যাচ্ছিল। শিরিন বেগম পেছন থেকে ডেকে বলন, বৌমা কোথায়? তোমার বৌমা রুমে চলে গেছে। আচ্ছা, ফ্রেশ হয়ে দুজনেই খেতে আয়। হুম। আহিল নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে নীলাম্বরী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে। আহিল পেছন থেকে গিয়ে নীলাম্বরীর কাঁধে থুতনি রেখে নীলাম্বরীকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীলাম্বরী আয়নায় আহিলকে দেখে মিটিমিটি হাসতে থাকে। আহিল নীলাম্বরীকে হাসতে দেখে বলে, এত হাসছ কেন শুনি? এত হাসি কোথা থেকে আসে? কেন হাসব না কি? আমায় হাসলে সুন্দর লাগে। লজ্জা লাগে না? লজ্জা? নিজের প্রশংসা নিজে করো, লজ্জা করে না? না করে না। এত সুদর্শন একটা মানুষ যখন আমার জন্য পাগল, তখন তো আমি সুন্দরই, তাই না? সে হতেই পারো। হ্যাঁ, তোমায় সত্যি সুন্দর লাগছে নীল। মিষ্টি মিষ্টি লাগছে একদম। জানি জানি। জানবাই তো। ফ্রেশ হয়ে খেতে যেতে বলল আম্মু। না। কি না? ফ্রেশ হব না। কেন? খুলব না এগুলো। ফ্রেশ হলে খোলা লাগবে। একটু আগেই না খুলতে চাইছিলে? ও তো সবাই দেখবে বলে। তাহলে কি রাতে খাবে না? খাবো তো। ক্ষুধা লাগছে আমার। আচ্ছা, না খুললা। আমি খাবার এখানে পাঠিয়ে দিতে বলছি। একা খেতে পারবে তো? না, আপনি ও এখানে খান। ফোন হাতে ঘরময় পায়চারি করছে ঈশা। একটা ফোনের জন্য অপেক্ষা করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল সেটা ঈশা খেয়াল করেনি। হঠাৎ ঈশার ফোন বাজার শব্দে চারপাশের পরিবেশের নিস্তব্ধতা ছারখার হয়ে পড়ে। মনে একটা অজানা ভয় কাজ করছে ঈশার। হয়তো আপন কাউকে হারানোর ভয়। কালটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, বেশি দেরি করে ফেললাম কল দিতে। কে আপনি? কেন আমাকে কাল থেকে ডিস্টার্ব করছেন? আর আসিফকে কোথায় রেখেছেন? কি করেছে ও যে ওকে কিডন্যাপ করে রেখেছেন? আরে এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা ছেড়ে কোনোটার উত্তর দিব? প্লিজ আসিফের কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আর কোনো ক্ষতি করবেন না। এত ভালোবাসা, বাহ, এই যুগে এটা বিরল। কি জানেন মিস সুন্দরী, আমার না এই ভালোবাসা দেখে হিংসে হচ্ছে। জীবনে কখনো ভালোবাসা পাইনি তো, তাই ভাবছি আপনাকে আরও একটু ঘুরব। তাতে আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনি একটা সাইকো পাগল। আমার আসিফের যদি কিছু হয়েছে তাহলে দেখবেন আমি কি করি। ওরে বাবা, ভয় পেয়েছি। কালকে সকালে একটা বক্স আসবে, যা লেখা থাকবে তাই করবেন। আশা করি আপনার আসিফের কোনো ক্ষতি করতে চান না। ওর কোনো ক্ষতি করবেন না। হেলো হেলো কল কেটে দিল। ঈশা হতভম্বের মতো চেয়ারে বসে পড়ে। কালকে পর্যন্ত তার জীবনটা স্বাভাবিক ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না ঈশা। কি করি? হে সার্জিসকে একটা কল দেই। লাগাতার 1-0 বার কল দেওয়ার পরও সার্জিস কল তুলল না। এবার সত্যি ঈশার ভয় হচ্ছে। একসাথে 2 জন উধাও, এটা কি করে হতে পারে? তাহলে কি 2 জন একসাথে কিডন্যাপ হয়েছে? ঈশা আর ভাবতে পারছে না। কাল সারারাত ঈশা ঘুমাতে পারেনি। কারি বা এই সময় ঘুম আসে, তবে ভোরবেলায় কখন যে ঈশার চোখ লেগে এসেছে সে নিজেও জানে না।
সকালের মিষ্টি রোদ ঈশার মুখে পড়তেই ঘুম ভেঙে যায়। ধড়ফড়িয়ে বিছানা থেকে উঠে নিচে নেমে মামাকে খাবার টেবিলে পেপার পড়তে দেখে। ঈশাকে দেখে পাশে খবরের কাগজটা পাশে রেখে দেয় নজরুল। কিরে মামনি, আসিফ কই? কাল থেকে ছেলেটাকে দেখছি না, তুই কিছু জানিস? আসলে মামা ভাইজা একটা পিকনিকে গিয়েছে। আমাকে বলতে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। পিকনিকে গেছে তো ভালো করেছে, কিন্তু ফোনটা বন্ধ কেন? আসলে মামা ওই জায়গাতে নেটওয়ার্ক একটু প্রবলেম করে, তাই হয়তো। আপা, এই বাক্সটাকে জানি বাসর বাইরে রেখে গেছে। কই দেখি। আচ্ছা তুমি যাও, মামার জন্য নাস্তা বানাও। ঈশা নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর ক্ষিপ্র গতিতে বক্স তার দিকে তাকায়। অনেক সুন্দর করে বক্সটা সাজানো হয়েছে। ঈশা এতে খানিকটা অবাক হয়ে বক্সটা খুলে ভেতরে একটা শাড়ি, চুড়ি, কানের দুল আর একটা চিঠি পায়। জিনিসগুলো বিছানার উপর রেখে ঈশা চিঠিটা পড়তে শুরু করে। মিস সুন্দরী, যেগুলো পাঠিয়েছি সেগুলো পরে ঠিকানায় এসে পড়বে। বিকাল 4টার আগে যেন আমি ওই জায়গায় তোমাকে দেখতে পাই। অনেক কষ্টে খুঁজে খুঁজে শাড়িটা কিনেছি, যদি অন্য কিছু পরে আসো তাহলে মনে রেখো তোমার প্রাণ ভোমরা কিন্তু আমার কাছে গিউ। কি ওনার আসল পরিচয়? উনি আসিফকে চান নাকি আমাকে?